তো যারা আমাদেরকে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমাদের সাথে যারা এতদিন কাজ করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি একটু অনুভূতি আমরা নিব, যে জায়গায় আমাদের সম্মানিত অতিথি আছেন এবং আমাদের রিপন ভাই আছে। রিপন ভাইকে সামান্য পরিচয় 2 মিনিট আমি 2 মিনিটও না, আমি 1 মিনিট শুরু থেকেই জাহিদ ভাই আমাদের এখানে মনে হয় 2-3 বার এসছে, তদারকি করেছে, সরাসরি সহযোগিতাও করেছে বিভিন্নভাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে ছিল রাশেদ, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই ছিল, পাশাপাশি যশোরের 10টা সংগঠন এর সাথে, এবং আমরা নামটাও দিয়েছি যে বন্যার্থদের পাশে যশোর, সেই হিসাবে সবাই ছিল। আমরা মনে করি যে এটা একটা পথ চলা, এবং যতটুকু আমি এই 5 দিনে 7.5 লাখ টাকা, এবং আমরা সেটা ফেসবুকে কে কতটুকু দিয়েছে, কবে কতটুকু উঠেছে সেটা যেমন দিয়েছি, আমরা প্রত্যেকটি মেমো হিসাব করে অডিট করে সেটাও আমরা দিয়ে দেব। এবং আজকে আমাদের প্রথম গাড়ি হচ্ছে, কালকে যাবে পাইকগাছাতে, এবং যশোরে আপনারা জানেন যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হচ্ছে 109টা। আমরা ঝুঁকির সম্মুখীন আছি, আমরা যতদিন পর্যন্ত আছি আমাদের এনার্জি আছে, এই 10টা সংগঠন সাথে আরও যদি আমরা যতদিন মানুষ এরকম অবস্থায় থাকবে আমরা পথে থাকব। এবং সেই এতে আমার মনে হয় এই ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন আমাদের যশোর প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি আমাদের বড় ভাই জাহিদ ভাই আছেন। উনি সবার পরেই হচ্ছে বলবেন, আছে নির্দেশনা দিবেন যে কিভাবে ওখানে কার্যক্রম, আপনারা যারা যাবেন এটা মনোযোগ সহকারে শুনবেন। আমি মনে হয় রাশেদকে বলবো যে ঠিক আছে ওকে আমি সাধারণ সম্পাদক আমার মামা আহসান কবির, মামা কথা বলবো। বেশি কথা বলবো না, আমাদের লক্ষ্য মানব সেবা। এই মানবিক বিপর্যয় আমাদের সম্মুখীন হচ্ছি সারা বাংলাদেশে, এই মানবিক বিপর্যয়কে এড়ানোর জন্য আমরা কিন্তু সারা যশোরের লোকজন একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেছি, এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এখানে যাওয়ার মানে এই বন্যার্থদের পাশে যশোর এই ব্যানারে কাজ শুরু করেছিলাম আমরা। আমাদের ইতিমধ্যে অনেক ফান্ড কালেকশন হয়েছে, এবং আমি মনে করি যে যশোরের মতো জায়গা থেকে আরও বেশি কালেকশন হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমি কিছুটা হতাশ। তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই ত্রাণটুকু আমরা যদি অন্যদের আমি একদম আমাদের দিক নির্দেশন সংক্ষিপ্ত কথা বলার জন্য প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাধারণ সম্পাদক আহসান কবির বাবু বলার তো আসলে তেমন কিছু নাই। জাহিদ ভাই কিছু ইনস্ট্রাকশন দিতে পারবেন। আপনারা সবাই জানেন যে প্রেস ক্লাবের পরিচয় দেওয়া হচ্ছে জাহিদ ভাই ভাই সবাই রেড ক্রিসেন্ট সোসাইটি যশোরে দীর্ঘদিন ধরে উনি নেতৃত্ব দিচ্ছেন, একক নেতৃত্ব। ফলে এই ধরনের যে কার্যক্রম, সেই কার্যক্রমে তার অভিজ্ঞতার ধারে কাছেও আমরা কেউ নাই। ফলে আমাদের এখানে বলার কিছু নাই। একটা বিষয় শুধু আমি একটু টাচ করে যাই, সেটা হচ্ছে যে তরুণরাই যে পারে, ছাত্ররাই যে পারে, এটা বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। আরেকবার প্রমাণিত হলো বাংলাদেশে গত 5ই আগস্ট। আর এখন যে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে, এই মানবিক বিপর্যয়েও তরুণরা যে ভূমিকা পালন করছে, আমার মনে হয় যে আমাদের মতো মানুষের পক্ষে এটা সম্ভব না। এটা তরুণদেরই কাজ, এবং তরুণরাই পেরেছে 71 থেকে শুরু করে 52 থেকে শুরু করে এ পর্যন্ত পেরেছে। তারাই পারবে, সঠিক লোকরাই এখন নেতৃত্বে আছে। আমি মনে করি অন্য যারা আছে সঠিক কাজটা করছে, এবং এরা পারবে, হতাশ হওয়ার কিছু। আমি আরেকটা সংগঠনের সাথে যুক্ত আছি, আপনারা কেউ হয়তো জানেন, আমাদের যশোরের আইডি পার্কের একটা ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন আছে। আমি একটু আগে রাশেদকে বলছিলাম যে আমরা যতটুকু পারি আমরা তোমাদেরকে সহযোগিতা করবো। এটা হয়তো আজকে করছি না, আমরা 2 দিন পরে বিধায়ক পৌঁছে দেবো। এইভাবে ছোটো ছোটো কন্ট্রিবিউশন নিয়ে আমার মনে হয় এটা ভালোভাবে করা সম্ভব, এবং অসহায় মানুষের পাশে আমি যদি খুব সামান্য কিছু নিয়ে দাঁড়াই, সেটা তার জন্য বেড়ে যাবো আমরা। ধন্যবাদ ভাই। আমরা যে সামগ্রিক কাজ করলাম, আমরা আসলে এই 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা অনেকেই শহীদ হয়েছেন এবং যারা এখনও হাসপাতালে বিছানায় আহত রয়েছে,
তাদের উদ্দেশ্যে আমাদের এই ডেডিকেশনটা আমরা করতে পারি যে আমরা আসলে এই যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা, এখনও অনেক ছাত্র ভাইরা এখনো আমাদের হাসপাতালে কাতরাচ্ছে। তো তাদের প্রতি আমাদের যে পরিশ্রমটা, আমাদের স্বেচ্ছাসেবক আজকে এই যে বন্যার্থদের পাশে যশোর প্ল্যাটফর্ম, এই ডেডিকেশনটা তাদের প্রতি আমরা করছি। তো এই পর্যায়ে আমাদের কথা বলার জন্য অনুরোধ করছি যশোরে পরিচিত হোক আমাদের অনেকের প্রিয় যশোর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জাহিদ হাসান খোকন, আমাদের সবার প্রিয় ভাই। আর ধন্যবাদ। আসলে বাবু ঠিক কথা বলেছে, রাশিদও বলেছে যে এখানে তো আসলে বক্তৃতা দেওয়ার প্ল্যাটফর্ম না, আমরা সবাই মিলে ত্রাণ সংগ্রহ করে এই ত্রাণটা দেওয়া হচ্ছে। একটা জিনিস শুধু বুঝতে হবে, এটা হচ্ছে যে এর আগে কিন্তু এরকম গণভাবে ত্রাণ দেওয়া যায়নি। রোহিঙ্গারা যখন আসে তখন অনেক দল ত্রাণ দিতে গেছে, ত্রাণ দিতে পারেনি। ত্রাণ নির্দিষ্ট জায়গায় দিয়ে আসতে হয়েছে, যে আমাদের কাছে দিয়ে আসেন, আমরা দেব। এই বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে দেশকে বৈষম্যহীন করে দেওয়ার কারণেই আজকে কিন্তু সমস্ত সর্ব লেভেলের লোকজন কিন্তু এই ত্রাণে যোগ দিতে পারছে। এটা একটা বিরাট বিজয়। যে বিজয় শুধু দেশকে জয় করেনি, যে বিজয় কিন্তু সর্বক্ষেত্রে এনেছে, যে যার কারণে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন কিন্তু এটা করতেছে, কেউ করে বাধা দিচ্ছে না, সবাই মনে করছে যে করুক, এটা যেটা করছে সেটা ভালো করছে। সেই জন্যই যে যেটুকু এখানে করা হয়েছে আমি মনে করি যে একটু অনেক অনেক বেশি করা হয়েছে। যে এই যে এই ছাত্রদের পক্ষে এই আমাদের বিভিন্ন পেশা, বিভিন্ন মানুষের পক্ষে আমাদের থিয়েটার করা ছেলে হচ্ছে রিপন, ও খুব অর্গানাইজ ছেলে। আমাদের বৈষম্যহীন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাশেদ, তোমরা যারা আরও যারা আছো তারা সবাই মিলে যে এই জিনিসটা যে করেছো, আমি তাতে সামান্য একটুখানি অংশগ্রহণ করেছি। আমি ওই 700 লিটার পানি দিছি। পানিটা কেন দিছি আমি, সেটা হচ্ছে যে ঢাকা রেড ক্রিসেন্টে আমি গত পরশু দিনের আগের দিন আমি কথা বলছিলাম, তারা বলছিল যে সোনালী ব্যাংকের ডিজিএম এর মা ফেনী বাড়িতে আটকে আছে, কিন্তু দোতলায় উনি রান্না টান্না করে খাচ্ছেন, কিন্তু ওনার 1 ফুটাও পানি নাই। ওনার ফোনে চার্জ ছিল, উনি ছেলের কাছে ফোন করেছে যে আমার কিচ্ছু লাগবে না, আমার 2 লিটার পানি দেওয়ার ব্যবস্থা করো। এখন ওই ছেলে ডিজিএম সাহেব সে নিজেও যেতে পারছে না, আবার পানিও দিতে পারছে না। তখন রেড কিচেনকে ফোন করেছে যে যেভাবে হোক আমাকে আমার মারে 2 লিটার পানি দেন, মা অমুক জায়গায় আছে, মার মোবাইল নাম্বারে। সেটা আমি বোঝানোর জন্যে আমি কিন্তু ম্যাক্সিমাম পানি কিনেছি। আমি প্রায় 15,000 পানি কিনেছি। এটা আমি ডিসি সাহেবের কালকে 3,000 পানি দিয়েছিলাম, কারণ ডিসি সাহেবের বাড়ি ফেনী এবং ওনার বাড়িও ডুবে গেছে। উনি খুব মুশড়ে পড়ে আছে, ওনার মুখের দিকে তাকালে বোঝা যায় যে আমাদের এলাকা, যে আমাদের যদি যশোর সব ডুবে যায় আমাদের সবার কিন্তু কষ্ট লাগে। সেই জন্য একটা কথা রিপন বলে গেছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অপেক্ষা জিনিস নিয়ে অপেক্ষা না, আমাদের আবার লোক হিসাবে আমাদের যে 109টা গেট খুলে দিচ্ছে, যে কোনো মুহূর্তে আমাদের 2000-এর মতো 60টায় আবার পানি, 60টা দিয়ে ঝিগোগোছা দিয়ে আবার পানি চলে আসতে পারে। এটা বলা যায় না, এটা কিন্তু খুব সম্ভাবনা বেশি। না আসলে আল্লাহ রহমত, আর যদি এসে যায় তখনও আমাদের কাজ করতে হবে। এবং সেই সময় কিন্তু সবাই তোমাদের অনেকে হয়তো তোমাদের মনে নেই, আমার মনে আছে আমি প্রত্যেকটা স্কুলে যারা বানভাসী মানুষ উঠেছিল তাদেরকে ওষুধ দিতাম। আমি একটা ডাক্তার আমার সাথে থাকতো বাড়িতে, আর ওষুধ পর্যাপ্ত ওষুধ ছিল আমার কাছে, তাদেরকে সমস্ত সেন্টারে যে আমি শুধু ওষুধটা সাপ্লাই দিতাম। যাই হোক, আর আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আজকে যে এটা দেওয়া হচ্ছে, এর পরে বা এই সময় মানুষের হাতে কিছু ক্যাশ টাকা দিতে হবে। ক্যাশ গ্রান্টের পরে কোনো গ্রান্ট নেই, কাজে লাগবেই। তার সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে ক্যাশ। তুমি চিড়ে দিলে, মুড়ি দিলে, অনেক কিছু দিলে, দিয়ে আসলে ওগুলো শেষ হয়ে গেল। ওর এমন একটা জিনিস প্রয়োজন যেটা ওর দোকানে যাওয়া লাগবে, কিন্তু ওর কাছে টাকা নেই। সেই জন্যে আমি সবসময় করি কি, আমরা রেড কিচেন করি কি, যেখানে ত্রাণ দিই সেখানে ত্রাণ দেওয়ার পরে আমরা একটা পরিবারকে মিনিমাম 500 টাকা, উপরে 1000 টাকা আমরা এটা কিন্তু দিই। এটা দিই। আর একটা জিনিস আছে, যারা 10 জন যাচ্ছ তাদের প্রতি আমার আহ্বান, তোমরা কিন্তু খুব সতর্ক হয়ে ওখানে, যেহেতু তোমাদের চেনা জায়গা না, যশোর হলেই তোমার সব অলিগলি চেনো, কিন্তু ওইটা চেনা জায়গা না। সেই জন্যই তোমরা খুব সতর্ক হয়ে ওখানে নামবা, সতর্ক হয়ে যাবা। বিভিন্ন জায়গায় বিভিন্ন গর্ত আছে, যেরকম আমাদের তোমরা দেখেছো, প্রায় দেখেছো যে অমুক জায়গার ছাত্র কক্সবাজারে গোসল করতে গিয়ে মারা গেছে। এটা মারা যায় কেন?
যাই কেন ওই যে যখন নিচেই নামে ফট করে গর্তের মধ্যে পা পড়ে যায়, পড়ে গেলে রোলিং করে পানি, রোলিংয়ে ট্রেন নিয়ে চলে যায়, সে আর সাঁতার জানেও কিন্তু কিছু করার থাকে না। তো সেই জন্য এটা কিন্তু বড় একটা সমস্যা। তারপরেও আমার মনে হয় যে যদি তোমরা মনে করো যে তোমরা পানিতে নামবা, তাইলে আজকে যেহেতু রাত্রি রওনা হচ্ছে, তারপরেও যদি দরকার হয় তাহলে 3-4টে কি 5টা আমি লাইফ জ্যাকেট তোমাদের দিতে পারি, একদম নতুন লাইফ জ্যাকেট। এই লাইফ জ্যাকেটগুলো নিয়ে যেতে পারো, যদি তোমরা নামো তাহলে ব্যবহার করবা, যদি না নামো তাহলে এসে আবার আমাদের ফেরত দেবা, কোনো অসুবিধা নেই। তার মানে এই লাইফ জ্যাকেটগুলো রাখাই হচ্ছে বন্যার জন্য। আর যদি দেখো যে অসুবিধা, ভিতরে ঢুকতে পারছি না, তো চিন্তা করার কিছু নেই। ওখানে রেড ক্রিসেন্ট আছে, ওখানে ইউএনও সাহেব আছে, ওখানে ডিসি সাহেব আছে, যে কোনো কারোর কাছে দিয়ে তোমরা একটা রিসিপ্ট নিয়ে চলে আসলে যে তোমরা যশোর থেকে এটা দিয়ে গেছো, ওনারা কিন্তু ঠিক পৌঁছে দেবে, সময় মতো পৌঁছে দেবে। এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। দুটো পথই খোলা আছে, নিজেরা পারলে নিজেরা না পারলে ওইভাবে তোমরা প্রশাসনের কাছে বোঝাই দেওয়া। আমি আর বক্তব্য বেশি বাড়াচ্ছি না, আমি বলছি তোমরা সফল হও এবং সুন্দরভাবে যেয়ে তোমরাই দিয়ে আসো। দেওয়ারও কিন্তু একটা প্রশান্তি আছে, যে এই যে উঠালাম, এই যে লোকের কাছ থেকেই করলাম, আবার আমি একটা বন্যার্থ মানুষের হাতে তুলে দিলাম, এটার মনের যে প্রশান্তি, এই প্রশান্তি কিন্তু সবাই পায় না, যারা যায় কষ্ট করে তারাই পায়। তা আমাদের বাবু বললো যে যারা যুবক তাদেরই এখন হচ্ছে সময়, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের এখন সময় নেই, আমরা হচ্ছে তোমাদের সাহায্য করবো, তোমরা ঝাঁপাই পড়বো। যদি লাইফ জ্যাকেট লাগে, আমি এখানে নামাজ পড়তে যাচ্ছি, আমার বললে আমি 5টা লাইফ জ্যাকেট দিয়ে দেবো। আজকের মতো এখানে শেষ, এবং তোমরা খুব সুন্দরভাবে রওনা দেবা। গাড়ির সামনে ব্যানারটা খুলে ফেলবা, কারণ এখানে রেডি ওয়াটার থাকে। এই রেডি ওয়াটার যদি বাতাস না পায় তাহলে কিন্তু গরম হয়ে ঝম করে সিজ করে যাবে, দেখা যাচ্ছে অর্ধেক রাস্তায় তোমরা বন্ধ হয়ে গেলে। রাস্তায় যখন চলবে তখন ব্যানারটা খুলে নেবে, আবার যেখানে থামলে সেখানে ব্যানারটা লাগাই দেবে, আর কোনো সমস্যা নেই। এই দুটো পরামর্শ থাকলো। আর নিজেদের দিকে অত্যন্তভাবে খেয়াল রাখবা যেন কোনো সমস্যা নয়। আর পারলে এই ইসের থেকে, আমাদের বাজার থেকে এখনও পাওয়া যাবে ছোট্ট টর্চ লাইট আছে, খুব কম দাম, 200-300 টাকা করে দাম টর্চ লাইট। এই কয়েকটা টর্চ লাইট, 4-5টা টর্চ লাইট তোমরা নিয়ে যাও। অন্ধকার হয়ে গেল, ফট করে তোমরা টর্চ লাইটটা ব্যবহার করতে পারবে, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু না লাগলো আর নিয়ে আসলে পরে অন্য কাজে লাগবে, সমস্যা নেই, কিন্তু টর্চ লাইট তোমরা নিয়ে যাও। তা সবাইকে শুভেচ্ছা, তোমরা যাচ্ছ, তোমরা কামিয়াব হয়ে আসো, এবং আসার পরেও তোমাদের সাথে বসে যেন আমরা তোমাদের কাছে শুনতে পারি যে আরও কি লাগবে না লাগবে, যাতে পরবর্তীতে আমরা সেইটা মিট আপ করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আমরা এখন একদম ওখানে যাব, মালামাল তুলবো সেফলি করে এসে রেডি। ঠিক আছে, আমি নামাজ পড়ে ওখানে থাকছি, যদি লাগে আমি লাইফ জ্যাকেট লাগলে আমি